আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আবু আসফাক, উপস্থিত আছেন সেই তাকে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি, তারই একমাত্র কন্যা মান্নান সাহেব। মান্নান উপস্থিত আছেন আমাদের ঢাকা বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম ভাই সহ বিভিন্ন আলাপের নেতৃবৃন্দ, শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমরা সকলেই খুবই মর্মাহত যে আমাদের একজন বর্ষিয়ান নেতা, আমাদের অভিভাবক, বলতে গেলে আমারও অভিভাবক ছিলেন, অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন এবং আমাদের দলের একজন ত্যাগী নেতাও ছিলেন বলে। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব। আমার মনে আছে ওনার বর্ণাঢ্য একটা জীবন ছিল, চাকরি জীবন শেষ করে 91-তে উনি বিএনপিতে আসলেন, মনোনয়ন পেলেন, বিপুল পাশও করলেন এবং উনি মন্ত্রীও হলেন, বিমানের দায়িত্বে প্রধানমন্ত্রী হলেন। আমাদের দলে প্রতিযোগিতার কারণে অনেক এলাকায় কম বেশি একটা গ্রুপিং থাকে। হঠাৎ করে উনি ধামরাইতে একটা প্রোগ্রাম নিলেন। ধামরাইতে আগাগোড়াই ছিল একটা আলোচনা ছিল যে ওই মিটিংয়ে মানে আমাকে থাকতে দেওয়া হবে না। খুব ছোট করেই বলছি, আমি রাত্রিবেলায় ওনার বাসাতে গেলাম, যে এখন যে ছোট স্টার কাবাবটা আছে এই বাড়ি নয়, ওই বাড়িতে উনি তখন থাকতেন। আমি রাত্রে যখন গেলাম, যাওয়ার পরে উনি তখন শুয়ে পড়ছে মনে হলো। আমি তারপরে পিয়নটাকে বললাম, যে গার্ডকে বলুন যে ভাই তুমি একটু যা আমার কথা বলো। বলার পরে উনি ওই লঙ্গি পরা অবস্থায় নেমে আসলেন। কি হয়েছে তুমি? বসলেন। আমি ভাই একটু রাত বেশি হয়ে গেছে, আমি এরকম গুঞ্জন শুনতেছি, আমি কোনো গন্ডগোল পছন্দ করি না, তো এরকম শুনতেছি, আপনি যদি বলেন আমি যাবো, আমি হচ্ছে আমার মন্ত্রী যাচ্ছে, আমার দলীয় মন্ত্রী যাচ্ছেন, আপনি না করলে আমি যাবো না, প্রতিদিন আমাদের ক্ষমতায় ভুল বোঝাবো যেভাবে। মানে কি বলো তুমি থাকবে না? মানে অবশ্যই থাকবে। এবং আমি তার মনটা দেখেছি যে আমার সঙ্গে বড় ভাই জিয়া রহমান খান সাহেব তখন এমপি আমাদের দলে, উনি বসেছেন, আমি পিছনে বসেছিলাম। তো উনি কি করলেন, ওনার এক পাশে আমাদের জিয়া ভাইকে বসালেন, তৎকালীন এমপি সাহেবকে, আরেক পাশে আমাকে বসালেন এবং বসে আমাদের বক্তব্য সবাই দিলাম। মিটিং শেষ করে খাওয়ার টেবিলে উনি একটা হাত ধরে নিয়ে গেলেন। এই যে একজন মানুষ, দলের প্রতি একটা নিবেদিত মানুষ আমরা হারিয়েছি, আমাদের এই অপরিমেয় ক্ষতি পূরণ হওয়ার নয়। যখনই তার কাছে গিয়েছি বা উনি দেখেছেন যে সভাপতির দায়িত্ব দীর্ঘদিন ছিলেন, সেখানেও দেখেছি ওনার বিচার বিশ্লেষণটা অনেকটাই সুন্দর ছিল এবং উনি সবসময় চাইতেন যে সব এলাকার গ্রুপিং মিটমাট করে দলটাকে সুন্দরভাবে এগিয়ে নিতেন। আমরা যেন ওনার আদর্শিত হয়ে আমরা ঢাকা জেলায় যারা রাজনীতি করি, আমরা যেন ওনাকে অনুসরণ করে এগিয়ে যাই এবং দলবল নির্বিশেষে এই কঠিন দিনে আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে থাকি। আমরা আশা করি যে অচিরে ইনশাল্লাহ এই স্বৈরাচারের সরকার, এটাকে সরকার তো বলাই যায় না, এরা অচিরেই অত্যন্ত অসম্মানজনক ভাবে বিদায় নেবে, আমরা বিশ্বাস করি। সেই সাথে আমাদের বড় ভাই, যার স্মরণে আজকে এই সভা, সেই মান্নান ভাই, ওনার মৃত্যুর আগে ওনার স্ত্রীরও আপনারা সকলে জানেন মারা গিয়েছেন, তো উনিও গেলেন। আমরা আছে শুধু ওনার একমাত্র মেয়ে এবং মেয়ে জামাই, তিনি আমাদের সাথে ভুক্তভোগী, দেশে হয়তো থাকতে পারছেন না বিভিন্ন মামলা হামলার কারণে। আমরা এই সুসন্ত পরিবারের আমরা যেন সকলে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের মান্নান ভাই এবং মিসেস মান্নান ভাইকে, যেহেতু তারা পরকালে চলে গেছেন অপরের দেশে, তাদের দেশবাসী করেন এবং সুসন্তপ্ত পরিবারে যারা আছেন বেঁচে, তারা যেন এই কষ্ট সহ্য করতে পারেন এবং আমরা যেন এখান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের দেশে আমাদের অহংকার তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি। এদেশের সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দলকে যেন আমরা প্রতিষ্ঠিত করে মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনতে পারি। আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আমরা তার
তার জীবন দেশে যেন আমরা তাকে দেখিয়ে দিতে পারি যে তার এই কষ্টের দলটি আবার এদেশের মানুষ মন খুলে তাকে ক্ষমতায় এনেছে এবং তার মাধ্যমে যেন গণতন্ত্র ফিরে আসে এই প্রত্যাশা রেখে সকলে সুখ শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট বিপুল রায় চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্র কমিটির সভাপতি মাওলানা নেসারুল হক এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার শাখা সভাপতি বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখন আমাদের মাঝে স্মরণ সভায় আলোচনা করবেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। মহান সৃষ্টিকর্তা নামে শুরু করতে যাচ্ছি। ঢাকা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভায় শোক সভায় যাকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামে আজকে সবাই একত্রিত হয়েছি, আমাদের শ্রদ্ধেয় নেতা ঢাকা জেলার সংগ্রামী সাবেক সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক নৌ এবং পর্যটক মন্ত্রী জনাব আব্দুল মান্নান সাহেবের চাচার মৃত্যুতে আজকের এই স্মরণ সভায় আমরা সবাই একত্রিত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার রাজনীতি করার পর থেকে আমার সেইভাবে চাচার সাথে আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করি নাই কিংবা করার সুযোগ হয়নি আমার সেভাবে, কারণ তারপর থেকেই তিনি আমাদের চাচির মৃত্যুবরণ হয়, তারপরে চাচা অসুস্থ হয়ে যান এবং দু একবার আমি তার বাসায় গিয়েছিলাম। সেইখান থেকে তার সাথে যে কথা হয়েছে, আমার যে স্নেহবল আচরণ পেয়েছি তা দেখে বোঝা যায়, সেইটু কথার মধ্যে বোঝা যায় যে তিনি কতটা ব্যক্তিত্ব সম্পন্ন এবং কর্মী বান্ধব একজন নেতা ছিলেন। আজকে তার প্রয়াণে আমি দোহার নবাবগঞ্জের সকল নেতৃবৃন্দকে এই শোক সইবার জন্য ঈশ্বর যেন তাদের শক্তি দেন সেজন্য প্রার্থনা করি এবং একই সাথে আমাদের প্রয়াত নেতা জনাব আব্দুল মান্নান চাচার শোকসম্মত পরিবারে আমাদের মেহনাজ আপা, সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু ঈশ্বর চন্দ্র রায়। মেহনাজ আপা এবং তার পরিবারের সবাইকে এই শোক সইবার জন্য ঈশ্বর যেন সেই শক্তি দেন সেজন্য আমি প্রার্থনা করি। আজকের এই স্মরণ সভায় আমাদের সংগ্রামী সভাপতি ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত। আজকে এই স্মরণ সভায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাহেব উপস্থিত। আজকের এই স্মরণ সভায় ঢাকা বিভাগীয় সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব উপস্থিত, ধামরাইয়ের জননেতা জনাব তমিজউদ্দিন আহমেদ সহ সকল জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত
সঞ্চালক দোহার নবাবগঞ্জের কৃতি সন্তান খন্দকার আবু আশফাক সহ সবাইকে আমি আমার সালাম জানিয়ে এবং আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে সালাম জানিয়ে আমি শুধু একটা কথা বলবো যে আমাদের এই করোনা পরিস্থিতিতে এই বৈশ্বিক মহামারীতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের সকলের আত্মার শান্তি প্রার্থনা করছি এবং আমাদের প্রয়াত নেতা আব্দুল মান্নান সাহেবের অপূরণীয় যে ক্ষতি হয়ে গেছে ওনার মৃত্যুতে তার অনুপস্থিতিতে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঢাকা জেলা বিএনপি সেই তার যে কাজগুলো তিনি করে যেতে পারেন নাই আমি আশা করি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঢাকা জেলা বিএনপি সেই কাজগুলো পূর্ণ করবে এবং আগামী দিনে গণতন্ত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে ঢাকা জেলা বিএনপির ঢাকার রাজপথ সহ পুরো জেলার রাজপথ কাঁপিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হলে আমাদের নেতা জনাব আব্দুল মান্নান সাহেবের আত্মা শান্তি পাবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রয়াত নেতা জনাব আব্দুল মান্নান সাহেব চির অমর হোক, আমাদের মাঝে বেঁচে থাকুক তার স্মৃতি, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। আমাদের তারুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। এখন আমাদের মাঝে স্মরণ সভায় অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নেতা মরহুম আব্দুল মান্নান সাহেবের আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় নেতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য প্রফেসর চন্দ্র রায়, প্রধান বক্তা উপস্থিত আছেন এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ উপস্থিত জাতীয় পর্যায়ের এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সালাম। মান্নান ভাই সম্পর্কে আমি একটা কথা বলবো, আমরা 2008 সাল থেকে দপ্তরের মনিটরিং এর দায়িত্বে থাকা অবস্থায় বহুবার ওনার সঙ্গে টেলিফোনে ওনাকে বিভিন্ন মেসেজ দেওয়া, বিভিন্ন প্রোগ্রামের কথা, এগুলোতে আমরা ফোনে বলতাম এবং কিছু কিছু সময় ওনার সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। তো আমার যেটা উপলব্ধি হয়েছে, এত বড় মাপের একজন মানুষ, রাজনীতিবিদ, মন্ত্রী, কয়েকবারের এমপি ছিলেন, এত ভদ্র, এত বিনয়ী মানুষ, টেলিফোনে যখন কথা বলবেন আমার মনে হয় যে আমার বন্ধু বা আমার খুব কাছের কেউ একজন। এমন ভাবে কথা বলতেন যে উনি যে মন্ত্রী, এমপি, এত সিনিয়র লিডার আমরা কখনোই বুঝতাম না। মানে আমি অভিভূত হয়ে যাই ওনার কথা শুনে। আর সামনাসামনি তো একেবারেই কখনোই মনে হয়নি যে উনি একজন এমপি ছিলেন, মন্ত্রী তো পরের কথা। এই বিষয়টা আমার মনে খুবই পীড়া দেয়, খুবই নাড়া দেয়। আল্লাহ তাআলা ওনার বেহেশত নসিব করুন, ওনার পরিবার বর্গ প্রতি আল্লাহ তাআলা হেফাজত করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আলোচনা করবেন মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক
অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা জেলা আয়োজিত ঢাকা জেলার সাবেক সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বের স্মরণ সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের এই ঢাকার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, আজকের এই সভার প্রধান অতিথি বাবু দর্শন চন্দ্র রায়, উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা, আন্দোলন সংগ্রামের আরেকজন সুপার সালার, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব রুহুল কবির রিজভী সহ আমাদের এই জেলার এই জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিপুণ রায় চৌধুরী, অধ্যাপক আমিনুল সহ এবং সাধারণ সম্পাদক আবু আসফাক তরমুজ সহ এই জেলার সমস্ত নেতৃবৃন্দ। আমি বক্তব্যটা খুব একটা দীর্ঘায়িত করব না। আমি মান্নান ভাইকে, মান্নান ভাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না বা রাজনৈতিক জগৎ থেকে তিনি রাজনীতিতে আসেন না, আমি যতটুকু জানি। তিনি এমপি হলেন, মন্ত্রী হলেন। ওনার মন্ত্রী হওয়ার পরে আমি আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম যে একটা অরাজনৈতিক ব্যক্তিকে সরাসরি মন্ত্রী করা হলো, কিন্তু তারপরে আমি যখন তার সান্নিধ্যে আসি, আমি যখন তার কাছাকাছি হই, তখন আমি দেখলাম আমার দল নেত্রী এমন ভুলটা কাজ করেননি, যে কারণে মান্নান ভাইকে মন্ত্রী বানানোর পরে একটা সুন্দর সফলভাবে তার মন্ত্রণালয় সে চালিয়েছেন। সে এত বিনয়ী ছিলেন, এত মানব বিরোধী ছিলেন, এত কর্মযোগ্য, তিনি জানতেন, বুঝতেন। এটা তার কাছে যাওয়ার পরে আমি এটা বুঝেছি। তারপরে যখন আমাকে এই সাংগঠনিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়, তিনি ঢাকা জেলার সভাপতি, আমি বিভিন্ন বিষয়ে তার সাথে যখন কথা বলতাম, আমি দেখতাম যে কত বড় মনের মানুষ এবং রাজনৈতিক ভাবে কত সচেতন এবং সম্পূর্ণ সে সবসময় নিরপেক্ষ ভাবে চিন্তা করতেন এবং উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে তিনি এবং সুন্দর এবং আন্তরিকতা আপনজন হিসাবে দেখতেন। মৃত্যুর আগ পর্যন্ত মান্নান ভাই এ দলের জন্য কাজ করেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে 21শে আগস্ট বোমা হামলা হয়েছে। এই সুপরিকল্পিত এই বোমা হামলার যাদেরকে আসামি করা হয়েছে, তার মধ্যে আজকে আমাদের দলের ভাইসের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি বলতে চাই, এই তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য সেই দিনকে ষড়যন্ত্রকারীরা মিথ্যা এবং উদ্দেশ্যভাবে মামলার দেওয়া হয়েছিল এবং করা হয়েছে। আজকে তারেক রহমান আমাদের কাছে নাই, আমাদের কাছ থেকে দূরে থাকলেও তিনি আমাদের মাঝে আছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছেন, জাতির নেতৃত্ব দিচ্ছেন। আজকে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, দেশের মেহনতি মানুষকে রক্ষা করতে হলে তারেক রহমানের নেতৃত্বে আগামী দুর্বার আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশকে আবার পুনর্জীবিত করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের সামনে এই স্মরণ সভায় পুঙ্খানুপুঙ্খানু বক্তব্য রাখবেন, আলোচনা করবেন আমাদের সম্মানিত মান্নান ভাইয়ের একমাত্র কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্না। এবং মেহনাজ মান্নানের আরেকটি পরিচয় আমাদের ছাত্র দলের সোনালী ফসল এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিমের সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্না।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা জেলার সভাপতি জনাব সালাউদ্দিন বাবু ভাই, আসলে আমি ওনাকে বলি আশফাক ভাই, গয়েশ্বর চাচা, ওনাকে আমি চাচাই বলি, আমার আব্বার কলিগ ছিলেন, আব্বার সাথে সম্পর্ক ভালো ছিল। রিজভি ভাই, তমিত চাচা, সালাম ভাই, নিপুণ, ও আমার অনেক ছোট, আমি ওকে নিপুণ করে বলছি। আর এখানে যারা উপস্থিত আছেন ঢাকা জেলার সম্মানিত সদস্যগণ, বিভিন্ন ইউনিটে, সেই সাথে আরো যারা উপস্থিত আছেন, যারা দোহানগঞ্জ থেকে এসেছেন এই অনুষ্ঠানটির কথা শুনে, গতকালকে খবর দেওয়াতে ওনারা অনেকে এসেছেন আগ্রহ করে, সেই সাথে ধানমন্ডি থেকে অনেকে এখানে জয়েন করেছেন, ধানমন্ডি হাজারীবাগ থেকেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আব্বার সম্পর্কে আমাকে বললে তো আমি সব ভালো কথাই বলবো, এটাই স্বাভাবিক, কিন্তু আপনাদের মুখ থেকে যখন শুনি ওনার কথা আমার গর্বে বুক ভরে যায়। আমি শুধু এইটুকু বলতে পারি, জনাব আব্দুল মান্নান উনি বিএনপিতে ওনার জয়েন করাটা খুব হঠাৎ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে যখন হত্যা করা হলো, তারপর আমার আব্বাকে মার্শাল ল কোর্টে নিয়ে যাওয়া হলো একদিনের মধ্যে। আমি তখন ক্লাস 4 হয়তো পড়ি, এরকম খুব কিছু বুঝিও না। হঠাৎ দেখলাম বাসায় আর্মির লোকজন আসলো, আমার দিকে একটা বন্দুক তাক করে আব্বাকে তৎক্ষণাৎ নিয়ে গেল, চোখ বেঁধে আর হাত বেঁধে। সেই থেকে আমার আব্বার যে শহীদ জিয়ার একজন খুব ঘনিষ্ঠ লোক, এটা আমি তখন ওই বয়সে কতটুকু বুঝেছিলাম, আর বেশি কিছু না। তবে ছোটবেলা থেকে মাথার মধ্যে একটা বীজ বপন করা হয়েছিল আমার, সে বীজটা ছিল শহীদ জিয়ার পরিবার, জাতীয়তাবাদী দল, সেটা আজ অব্দি আছে, এখনো থাকবে। আমি সবাইকে শুধু অনুরোধ করবো আপনারা যারা মান্নান সাহেবের জন্য দোয়া করবেন। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর ইনশাল্লাহ আমাদের আগামী তারুণ্যের অহংকার যে জনাব তারেক রহমান এবং ওনার মিসেস জোবায়দা রহমান ভাবি, ওনাদের যেই পরিমাণ সহযোগিতা আমি পেয়েছি আমার বিপদ ক্রান্তিকালে, আমি আসলে এটা ভাষায় বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। আমি আপনাদেরকে বলি একটা কথা, সেটা হচ্ছে ওনাদেরকে শুধু দলের নেতা আপনারা ভাববেন না, দলের নেত্রী ভাববেন না, ওনারা আমাদের গার্জিয়ান। আমি নিজে সেটা প্রমাণ পেয়েছি আমার এই বিপদ ক্রান্তিকালে, যেভাবে আমাকে আমার মাথার উপর ছায়া দিয়ে ওনারা সাহায্য করেছেন প্রতিটি পদে পদে। আপনারা দোয়া করবেন মান্নান সাহেবের জন্য। আমি অনুরোধ করবো এখানে ঢাকা জেলা যারা আছেন সবাইকে, যে আমরা যারা একসাথে ইনশাল্লাহ কাজ করতে পারি দেশের জন্য, দশের জন্য। আমি কোনো রাজনৈতিক ইন্টারেস্ট নিয়ে কথাটা বলছি না, ওনাদের যদি কোনো সময় প্রয়োজন হয়, কোনো সময় মনে হয় আমি ওনাদের কোনো কাজে লাগতে পারি, ওনারা যখনই বলবেন আমি ইনশাল্লাহ আসবো। আর আমি আমার মতো আমার আব্বার যে অপূর্ণ কাজগুলো রয়ে গেছে নবাবগঞ্জে, উনি অনেক কাজ করেছেন নিভৃতে নীরবে, যেগুলো আমি ওনার মৃত্যুর পরে জানতে পারলাম বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় যাওয়ার পরে, তার আগে কিন্তু এগুলো জানতে পারিনি। সেগুলো ইনশাল্লাহ আমি শেষ করার চেষ্টা করব। সেই সাথে নবাবগঞ্জের উন্নয়নের কাজে যতটুকু যা করা দরকার সবাই সাহায্য নিয়ে, আপনাদের সাহায্য ছাড়া সেটা সম্ভব না, আমার একার পক্ষে সম্ভব না, আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ সেগুলো শেষ করার চেষ্টা করব। পরিশেষে সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বিশেষ করে ঢাকা জেলা যারা আছেন, যারা আজকে অর্গানাইজ করেছেন, আশফাক ভাই, বাবু ভাই, ওনাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারুণ্যের অহংকার তারেক রহমান, উনি ইনশাল্লাহ খুব শিগগির আমাদের কাছে ফিরে আসবেন এই আশা করছি। খোদা হাফেজ। এখন আমাদের মধ্যে আলোচনা করবেন যাকে আপনারা প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখেন। বিগত দিনে যিনি পার্টি অফিসটা একটি বাসা করে নিয়েছিলেন দলের ক্লান্তিকালে, এবং ডাকসুর সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আন্দোলন সংগ্রামের প্রতি দুর্দিনে
ম্যাডাম জেলে যাওয়ার পর দুর্দিনের যে ব্যক্তি 50 জন 100 জন লোক নিয়ে মাথায় নেমে যেতেন এবং আজ পর্যন্ত যে এই কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন সে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল মান্নান সাহেবের আকস্মিক মৃত্যুতে তার স্মরণে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতি ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাক্তার সালাউদ্দিন বাবু এখানে উপস্থিত রয়েছেন। এই দোয়া মিলাদ মাহফিল ও শোক সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বিশিষ্ট এক সভায় যুব নেতা বাবু চন্দ্র রায়। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, এছাড়াও অ্যাডভোকেট আব্দুল সালাম, সহসাংগঠনিক সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সদস্য নির্বাহী কমিটি অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য নির্বাহী কমিটি ঢাকা জেলা তমিজ ভাই, বারবার নির্বাচিত হন যিনি উপজেলা সহ সকল নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন। একজন মানুষের স্মরণ সভায়, শোক সভায় এবং দোয়ার অনুষ্ঠানে বহু স্মৃতি, বহু ঘটনা আমাদের মধ্যে রয়েছে, আমার রয়েছে। আসলে একজন মানুষ গুণীজন হন তখনই যখন তার কর্ম, শুধু কর্ম বললেই তো হবে না, ইতিবাচক কর্ম নেতিবাচক কর্ম দুটি রয়েছে। অর্থাৎ বলতে হবে ইতিবাচক কর্ম এবং অভিজ্ঞতার সমন্বয়ে যে মানুষটি জাতিকে দেশকে কন্ট্রিবিউট করেন, অবদান রাখেন, তিনি গুণীজন। মান্নান ভাই সেরকমই একজন মানুষ। মান্নান ভাই মন্ত্রী হয়েছেন, মান্নান ভাই এমপি হয়েছেন এবং প্রফেশনাল জীবনেও খুব কীর্তিমান একজন মানুষ। বিমানের এমডি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্র, ফার্স্ট ক্লাস পেয়েছেন সম্ভবত মাস্টার্সে কেমিস্ট্রিতে, অ্যাকাউন্টিং এ মাস্টার্স করে ফার্স্ট ক্লাস পেয়েছেন, তারপরে উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন। অর্থাৎ পেশাগত জীবনেও একজন আলোকিত কীর্তিমান মানুষ মান্নান। এগুলো তো আছেই তার ক্যারিয়ার, কিন্তু সবকিছু থাকলেও অনেক তো ফার্স্ট ক্লাস পাওয়া শিক্ষক আছেন, বহু যোগ্য লোক আছেন, কিন্তু মান্নান ভাই হলেন কি করে? মান্নান ভাইয়ের আলোকিত হওয়ার এবং মান্নান ভাই যে কিছু কন্ট্রিবিউট করতে পারেন তার অন্যতম একটি নিদর্শন হচ্ছে, একদিন আমি তার বাসায় গিয়েছিলাম একটি কাজের জন্য। সে কাজটা হচ্ছে সম্ভবত নির্বাচন কমিশন সংক্রান্ত অথবা সংবিধান সংক্রান্ত কোনো বিষয়। আমাদের আগের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সাহেব পাঠিয়েছেন আলোচনা করতে। উনি নিয়ে গেলেন, সম্ভবত ওনার মেয়ে এখানে আছে মেহনাজ, আমাদের অত্যন্ত স্নেহাস্পদ মেহনাজ, ওদের বাসায়। ও তখন ছিল না, সম্ভবত দেশের বাইরে ছিল। তো বাসায় দোতলায় কিংবা তেতলায়, গোটা তেতলাটাই বই আর বই ভর্তি, একেবারে লাইব্রেরি বলতে যেটা বোঝায়। তখনই আমার মনে হলো যে মানুষটি জ্ঞানদীপ্ত এই কারণেই, যে বাসায় বই থাকে না সে বাসা একটা রেস্টুরেন্ট ছাড়া অন্য কিছু না। আর যে বাসায় বই থাকে সে বাসা আলোকিত বাসা, সে বাসায় কখনোই কোনো অপরাধ, অন্যায়, অনীতি, আনএথিক্যাল কোনো কাজ হতে পারে না। সেটার দৃষ্টান্ত হচ্ছে ঢাকা জেলার সাবেক সভাপতি মান্নান ভাইয়ের সেই ধানমন্ডির বাসাটি। আমি 2-3 বার গেছি, তাতেই আমার খুব ভালো লেগেছে, আমার কাছে খুব আনন্দিত হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মান্নান ভাই। তো তার এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আসতে গিয়ে খবরের কাগজ পড়ছিলাম, উপরে দেখলাম আজকে তার উপরেই বলবো মনে করেছিলাম, কিন্তু একটা জিনিস আমার খুব খটকা লাগবে। প্রধানমন্ত্রী বলেছেন 21শে অগাস্টের সাথে তারেক রহমান জড়িত। প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আমি মনে করলাম যে এই কথা উনি বললেন তো কিছুটা একটু তো কিছু বলা দরকার। 21শে আগস্ট বোমা হামলায় তারেক রহমান জড়িত, তো আপনাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা তার নাম চার্জশিটে দেয়নি, আপনাকে এসে দিতে হলো, ক্ষমতায় এসে
রাষ্ট্র ক্ষমতা কবজা করে, আইন আদালত কবজা করে তার নাম দিতে হয়েছে। তাতে কি প্রমাণিত হয় না যে এই মামলায় অ্যাক্টিং চেয়ারম্যানের নাম এটা প্রতিহিংসাবশত দেওয়া হয়েছে, আক্রোশবশত দেওয়া হয়েছে? আপনাদের লোকরাও যখন দিতে পারেনি, আপনি এসে দিলেন, যে আপনি মনের মধ্যে ছটফট করছিলেন যে কখন ক্ষমতায় আসবো এবং তারেক রহমানকে করবো। এরপরের ঘটনা তো জানেন, আমি নিজেও এটার উপরে ছোটখাটো স্টাডি করেছি, যদিও আমি অ্যাডভোকেট কিন্তু প্রফেশনাল না। এই রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে, মিডিয়ায় কথা বলতে গিয়ে আমি যেটা দেখেছি যে কোথাও বিন্দু মাত্র ন্যূনতম ভাবে তাকে জড়ানোর কোন স্কোপ সেখানে নেই। জোর করে তার নাম বলানোর চেষ্টা করা হয়েছে মুফতি হান্নানকে দিয়ে। সেই মুফতি হান্নান আবারও 164 করে সেখানে তার উপর টর্চার যেটা করা হচ্ছে তার বর্ণনাও আছে, কিভাবে আঙ্গুলের নখ তোলা হয়েছে, পায়ের নখ তোলা হয়েছে, এই কথাগুলো বলে তার কাছ থেকে একবার স্বীকার নিয়েছিল। তারপরে সে আবার এফিডেভিট করে বলেছে যে না, এটা আমাকে এভাবে টর্চার করে করে এই স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এটাও কিন্তু কম্পিটেন্সে নেওয়া হয়নি, জোর করে এই মামলার এখানে একটি রায় দেওয়া। তো আমাদের মনে, জনমনে একটি প্রশ্ন যে 21শে আগস্টের ঘটনার যে মানে পরিবেশ, যে বাতাবরণ আমরা যেটি দেখি, সেখানে মনে হয় যে শেখ হাসিনা জানতেন যে এই ধরনের একটি ঘটনা ঘটবে। আপনি টোটাল জিনিসটা যদি ডিটেলস করেন, তা দাদা হয়তো আরো ভালো বলতে পারবেন, যে পরিবেশটাতেই মনে হয় তিনি জানতেন এই ঘটনার সাথে উনার কোন লোক, কোন ব্যক্তি বা কোন বিশেষ শক্তি জড়িত আছে। কারণ একটি দল ক্ষমতায়, সেই দল কি চাইবে জনগণের মধ্যে তার ভাবমূর্তি কমুক? দেশের একটি বিরোধী দল, তাদের এখানে যদি এই ধরনের বোমাবাজি হয়, তাহলে তো যারা ক্ষমতায় আছেন তাদের ভাবমূর্তি নষ্ট হবে। এই কাজ তো তারা কখনোই করবেন না, বরং সর্বাত্মক নিরাপত্তা তাদের দেওয়ার চেষ্টা করবেন। মিটিং হওয়ার কথা ছিল আপনার মুক্তাঙ্গনে, সেই মিটিং কিন্তু জোর করে নিয়ে গেছেন আওয়ামী লীগ তাদের পার্টি অফিসের সামনে। তো এই ধরনের আরেক ঘটনা, পুলিশকেও সেভাবে অবহিত করা হয়নি। এবং যাই হোক, আরো ঘটনাগুলি আছে। আমি কেন বলছি, উনি এটা জানতেন বা উনার কোন বিশ্বস্ত ব্যক্তি বা শক্তি এই ঘটনার সাথে জড়িত, যে বিএনপির ভাবমূর্তি নষ্ট হলে পরে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়া যাবে। এত আপনার বোমা ফুটলো, গ্রেনেড ফুটলো, কিন্তু প্রধানমন্ত্রীর কিন্তু কোনো ক্ষতি হয় না। আমরা এই ঘটনাটাকে অবশ্যই বলি একটা মর্মান্তিক, যারাই করুক তারা দুরাচার, তারা দুর্বৃত্ত, কিন্তু এইখানে বিএনপিকে জড়ানো, তারেক রহমানকে জড়ানো, এইটা হচ্ছে তখনই বোঝা যায় একটা মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যান শেখ হাসিনা জানতেন। আর একটি গভর্নমেন্ট থাকলে কত কি ঘটনা, কত চক্রান্ত, জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত তো হতেই পারে। 1/11 কি বলে, 9/11 আমেরিকায় হয়েছে, ওখানকার বিরোধী দল কি বলে, বুশ এটার সাথে জড়িত, কারণ বুশের সময় তো এই ঘটনা হয়েছে, একেবারে একটা টুইন টাওয়ার ধসে গেল। তাহলে আমরা যদি বলি যে এই যে বিডিআর হত্যাকাণ্ড আওয়ামী লীগ আসার পরপর যে ঘটেছে, তো এটার জন্য শেখ হাসিনা দায়ী? যদি তাদের আমলেই তো হয়েছে, তো এটার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার দায়ী? যদি ব্যাপারটা তাই হয়, আমরা তারেক রহমানকে জড়িত করেছেন রাষ্ট্র ক্ষমতায় এসে, জোর করে, পিটিয়ে, টর্চার করে, উৎপীড়ন করে আপনি মানে সাক্ষীদের মুখ দিয়ে আপনি কথা বলেছেন। আসল রহস্য এটা অনাবিষ্কৃত রয়ে গেছে। এটা যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সরকার আসে, একটা যে সুষ্ঠু তদন্তের প্রক্রিয়া অব্যাহত রাখা যায়, তখনই বোঝা যাবে যে এখানে কে দায়ী। আজকের প্রধানমন্ত্রী, আজকের সরকারের একটা মাস্টার প্ল্যান, একটা ষড়যন্ত্রের এটা অংশ ছিল, সেটা তখন খুব সুস্পষ্ট ভাবে বোঝা যায়। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। মান্নান ভাই আমাদের অত্যন্ত প্রিয়জন মানুষ ছিল, আমি আগেও বলেছি। আমরা অনেকেই রাজনীতি করি, আমরা যারা একেবারে রাজনৈতিক ক্যারিয়ার, অনেকেই বলে যে আমাদের জীবন যখন একটু এলোমেলো হয়, এই এখানে বক্তৃতা করছি, ওইখানে চা খাচ্ছি, কিন্তু রাজনীতি করেও কি ডিসিপ্লিন থাকা যায়, তার এক অসাধারণ উদাহরণ হচ্ছে মান্নান ভাই। আমি দেখেছি এত মেথডিক্যাল। উনি যখন বাংলাদেশ ছেড়ে বিদেশ যেতেন, একটা ওনার চিঠি আসতো আমার কাছে, দপ্তর সম্পাদক বরাবর একটা চিঠি। আমি আরো 9-10 বছর আগের কথা বলছি, যে উল্লেখ করে বলতেন যে আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, বিষয়টি অবহিত করলাম এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে আপনি অবহিত করলেন। এই যে দপ্তরকে জানিয়ে যাওয়া, এটা আমরা
অনেকেই করি না, কিন্তু একটা একটা যে মানে ডিসিপ্লিন, সুশৃঙ্খল একজন মানুষ, এবং এটা একটা অত্যন্ত পদ্ধতিগত একটা মেথডিক্যাল একটা বিষয়, সেটিকে উনি মেনটেন করতেন। আর বুৎপত্তি, যেটাকে বলা হয় বুৎপত্তি জ্ঞান, আপনার সংবিধান সম্পর্কে এবং দেশের আইন কানুন সম্পর্কে, উনি কিন্তু প্র্যাকটিসিং লয়ার না, উনি আইনজীবী নন, কিন্তু তার নিজের মানে যেটাকে বলা হচ্ছে স্বশিক্ষিত হওয়া, নিজের চর্চা করে যে জ্ঞান অর্জন করা, সেই জ্ঞান অর্জন করে বিশেষ করে সংবিধান, নির্বাচন কমিশন এবং অন্যান্য বিষয়ে এত ভালো তিনি জানতেন যে আমরা প্রায় দৌড়ে যেতাম তার কাছে যে এই বিষয়টির ব্যাখ্যা কি হবে, এখানে কি অভিমত। এটা হচ্ছে আব্দুল মান্নান সাহেব, তার জীবনের অভিজ্ঞতা, তার অধীত বিদ্যা, সবকিছু মিলিয়ে তিনি এটা অর্জন করেছিলেন এবং বিএনপি সেখান থেকে উপকৃত হয়েছে। এত চমৎকার একজন প্রফেশনাল মানুষ, তার যে একটি প্রতিষ্ঠান চালানোর যে ক্ষমতা, একটা ছোট্ট গল্প উনি আমাকে বলেছিলেন, আজও যেটা মনে হচ্ছে, এটা বলেই আমি শেষ করে দেব। একটি রাষ্ট্রীয় সফরে জিয়াউর রহমান যাচ্ছিলেন বিদেশে, তার সফর সঙ্গী ছিলেন বিমানের এমডি হিসেবে আব্দুল মান্নান সাহেব। তো যাই হোক, সফর শেষে যখন ফিরে আসছে বিমানটা বাংলাদেশে, কোথাও সম্ভবত মালয়েশিয়া কোথাও, ঠিক প্লেন যে গতিতে যাচ্ছে, অপোজিট ডিরেকশন থেকে আরেকটি প্লেন একই উচ্চতায় ওই দিকে ধেয়ে আসছে। এক ভয়ঙ্কর দুর্ঘটনার মানে সম্ভাবনা সেখানে ঘটত। তো জাস্ট 1 মিনিট আগে ক্যাপ্টেন, প্লেনের যে ক্যাপ্টেন, তার সে মনে মেসেজ গেছে সেম ডিরেকশনে আরেকটা প্লেন আসছে, তো দ্রুত গতিতে প্লেন থেকে উপরে তুলে নিয়ে। তো যাই হোক, তারপরে সে নামলো, একটা ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গেছে, এটা ওনার মুখে শোনা গল্প। তারপরে প্রেসিডেন্টকে বহন করা একটা প্লেন, সেখানে পাইলট এবং ক্যাপ্টেন এদের তো দায়িত্ব আছেই, সাথে সাথে তাদেরকে সাসপেন্ড করা হলো। কিন্তু প্রেসিডেন্ট সাহেব আমাদের মান্নান ভাইকে ডেকে নিলেন যে আচ্ছা ঘটনা কি বলেন তো, এই ক্যাপ্টেনটাকে স্যার খুবই 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই ভালো এবং খুবই প্রফেশনাল, আমি এতদিন ধরে সে বিমানের চাকরি করছেন, বিমান উড়াচ্ছেন, তার কোনো ত্রুটি দেখি, কিন্তু এটা কেন যে হলো, এটা হয়তো কখনো কোনো সিগন্যাল বা এর কারণে। তো ঠিক আছে, আপনি এটা ইনভেস্টিগেট করে দেখেন, যদি ছেলেটা সৎ হয় এবং যদি ভালো ইয়ে হয় তাহলে সাসপেনশন তুলে দেবে। এখানে দুটো ক্যারেক্টার, যে তার সহকর্মী তার সম্পর্কে তার বস ভালো জানে যে প্রফেশনাল এবং ভালো সে ক্যাপ্টেন, কিন্তু কখনো কোনো ত্রুটির কারণে, সিগন্যালের কোনো ত্রুটির কারণে হতে হয়েছে, তাকে সেভ করলেন। এটা হচ্ছে মানে এম এ মান্নান সাহেব বিমানের এমডির হচ্ছে একটা ইন্টিগ্রিটি, তার সহকর্মীকে বাঁচানো। আর প্রেসিডেন্ট জিয়া, তার দেখুন যে সব ছেলে কোনো কারণে ভুল হতে পারে, এটা মান্নান ভাইয়ের কাছে শুনে বলে দিলেন যে তাহলে একটু ছোট্ট ইনভেস্টিগেশন করে উইথড্র করে দিন। মানে এখানে কিন্তু কোনো প্রতিহিংসা, মানে ভিন্ডিকটিভনেস, অথবা যে আমি রাষ্ট্রপতি যাচ্ছিলাম আর এই ধরনের একটা ঘটনা ঘটবে, এটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ, এগুলো কিন্তু ভাবেননি। তিনি ভেবেছেন যে একটা টেকনিক্যাল কোনো বিষয় আছে, তারপর যাই হোক তবুও একটা তদন্ত করা দরকার, তার একটা প্রত্যাহার করে মান্নান ভাই বলেছিলেন, পরে সে ক্যাপ্টেনের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং তিনি রিটায়ার করার পরে যতদিন বেঁচে ছিলেন সেই ক্যাপ্টেন, একটু আর্লি মারা গিয়েছিলেন, এরকম একটা কিছু আমরা যেটা করেছেন, আজীবন সে জিয়াউর রহমানের ভক্ত, ধানের শীষের ভক্ত হয়েছে। এবং আমি যখন মন্ত্রী বা বিএনপি করি, প্রায় এসে দেখা করতে জিয়াউর রহমান দেখা। তো এইটা হচ্ছে মানে তার কাছ থেকে শুনেছি একটি ঘটনা। যাই হোক, আমি মান্নান ভাইয়ের মতো একজন গুণী মানুষ, একজন দক্ষ প্রফেশনাল, একজন অসাধারণ রাজনীতিবিদ এবং পড়াশোনা জানা মানুষ, তিনি যে বয়সে চলে গেছেন, আজকের যে গড় আয়ু তার চলে যাওয়ার কথা, তারপরে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তার বেহেশত দিন। খোদা হাফেজ। এখন আমাদের মাঝে আলোচনা অংশগ্রহণ করবেন তার জীবনের ম্যাক্সিমাম সময়টি পার করেছেন রাজনীতির পিছনে, ঘর সংসার সবই রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এখন আমাদের মাঝে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, শাহবাগ থেকে নির্বাচিত বারবার মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার সালাউদ্দিন বাবু।
বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক মন্ত্রী, 4 বারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি ভাইস চেয়ারম্যান এবং ঢাকা জেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল মান্নান সাহেব আজকে এই সভা অভিযান উপস্থিত আছেন প্রধান অতিথি, আমাদের সকল প্রিয় ব্যক্তি, ঢাকা জেলা অভিভাবক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নববর্ষ চন্দ্র রায়, উপস্থিত আছেন বিএনপি মুখপাত্র, আন্দোলনের সংগ্রামে তাকে সদা প্রস্তুত করতে হয় দিবারা সবসময়। বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। উপস্থিত আছেন আজকে 4কে নিয়ে আমরা সভা করছি। আমাদের প্রিয় মান্নান ভাই একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান। উপস্থিত আছেন ধামরা এলাকার কৃতি সন্তান, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপি সহসভাপতি তমিজুল তমিজ ভাই, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম সহ। আজকে এই সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, তারপরে এই ঢাকায় সাভার আশুলিয়া কেরানীগঞ্জ নববধূর থেকে যে সকল নেতৃবৃন্দ আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। মান্নানের সম্বন্ধে আমরা সবাই অনেক কিছু জানি। আমার যতটুকু মনে আছে 2010 সালে 22শে নভেম্বর ঢাকা জেলা সভাপতির দায়িত্ব পান। প্রায় 6 বছর উনি সভাপতির দায়িত্ব ছিলেন এবং জানেন যখন উনি সভাপতির দায়িত্ব পান তখন তার বয়স আনুমানিক 68 বছর। আমি দেখেছি অত্যন্ত কাছের থেকে যে এই বয়সও দলের প্রতিটি প্রোগ্রামে কর্মসূচিতে উনি যে আন্তরিকতা নিয়ে এবং সঠিক সময়, মানে আমরা যাওয়া আগেও দেখতাম যে উনি সেখানে উপস্থিত। এবং বিশেষ করে সভা আশুলিয়া নেতা কর্মীরা আরো ভালো জানেন যে 26শে মার্চ 16 ডিসেম্বরে যখন আমাদের নেত্রী সেখানে যেতেন, আমরা একটু পরে যেতাম, উনি 5টার সময় গিয়ে কিন্তু সেখানে বসে থাকতেন। কারণ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের প্রোটোকলের কারণে একটা পর্যায়ে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেত। উনি যাতে দেরি না হয়, পিছনে না পড়ে, সেজন্য আগে গিয়ে গাড়িতে মানে রেস্ট নিতেন, তারপর আমরা গেলে গাড়ি থেকে বেরোতেন। এবং প্রত্যেকটা কর্মসূচি আগে আমাদেরকে যেভাবে টেলিফোন করে আমাকে বারবার যে কত লোক হবে, কোনো সমস্যা হবে কিনা, এমন ভাবে উনি গাইডলাইন দিতেন, এত টেনশন করতেন। আমরা নিজেরা হয়তো জানি যে না এটা কোনো সমস্যা নাই, কিন্তু ওনার টেনশন কিন্তু কমত না। এরকম একজন মানুষ যে একজন বিমানে এমডি ছিলেন 78 থেকে 88 সাল পর্যন্ত। বিমান বেশিরভাগ সময় জীবনে এটা লুজিং প্রজেক্ট হিসেবে কাজ করেছে, কিন্তু ওনার সময় বিমান লাভবান ছিল। আর লাভবান ছিল যখন বিমান প্রতিমন্ত্রী ছিলেন, ওই সময় বিমানকে তিনি লাভবান প্রতিষ্ঠানে পরিণত করেছেন। একজন ব্যবসায়ী, চাকরিজীবী, যার রাজনীতির ব্যাকগ্রাউন্ড ছিল না, তারপরে উনি যে সুন্দরভাবে আন্তরিকতা সেই দলে যে সময় দিয়ে গেছেন এবং বিভিন্ন যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে নিষ্ঠার সাথে পালন করেছেন। আমরা মনে করি যারা আমরা তাকে দেখেছি যে একজন সুশৃঙ্খল মানুষ কিভাবে রাজনীতি করেও জীবন অতিবাহিত করতে পারে, তার শ্রেষ্ঠ এক্সাম্পল হল মান্নান। আমি তার লিখে একটা মাত্রা মনে করি আল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন, তার পরিবার জন্য এই শুনতে পারে। আমরা আজকে আমি বিশেষ করে ব্যারিস্টার মেহনাজ মান্নানকে আমি ধন্যবাদ দেবো যে কালকে রাত 10টার সময় তাকে ফোন করে যখন বললাম যে বাবা আসতে হবে, তিনি সাথে সাথে বললেন ঠিক আছে বাবা আমি 10টার মধ্যে চলে আসবো। সেই জন্য ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা। আজকে যারা নেতৃবৃন্দ কষ্ট করে এসেছেন এবং রিজভী ভাই এবং বর্ষদ দাদা যারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানে আকর্ষণ আমাদের বাড়িয়েছেন, সবাই সব নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি,
আজকের এই স্মরণ সভায় আপনারা ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সময় স্বল্পতার কারণে সকলের পরিচয় করে দেওয়া সম্ভব হলো না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী যে কোনো প্রোগ্রামে বেশি সময় নিয়ে সবাইকে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে স্মরণ সভায় আলোচনা করবেন যার জীবনের বেশিরভাগ সময় রাজনীতির পিছনে কাটিয়েছেন। উনি যতক্ষণ সজাগ থাকেন ততক্ষণ উনি রাজনীতি নিয়ে চিন্তা করেন, রাজনীতি নিয়ে আলোচনা করেন। যুব দলের কেন্দ্র কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকা জেলা বিএনপি সহ সারা বাংলাদেশের বিএনপির গার্ডিয়ান বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশিষ্ট নেতা জননেতা প্রয়াত আব্দুল মান্নান সাহেবের স্মরণে আজকে মিলাদ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সহ যারা অংশগ্রহণ করছেন সকল স্তরের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ, এবং যারা আয়োজন করেছেন ঢাকা জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল ধন্যবাদ জানাই যে এই মুহূর্তে আমরা যেখানে জীবন নিয়ে উদ্বিগ্ন করোনা মহামারীর কারণে সেই মুহূর্ত প্রিয়জনের জন্য দোয়া মাহফিলে দূর দূর থেকে এখানে একত্রিত হয়েছেন, সে কারণে ধন্যবাদ আরো বেশি করে দিতে চাই আপনাদের। আমি ওনার বিদায় আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের মধ্যেই একমাত্র মেয়েরা মান্নান তার একমাত্র কন্যা এবং তারপরে যে সন্তান বা তার স্বামী তাদেরকেও সমবেদনা জ্ঞাপন করছি। ঈশ্বর যেন তাদেরকে এই সুন্দর মতো শক্তি দেয়, এবং আব্দুল মান্নান সাহেবের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি কিছু অপূর্ণ থেকে থাকে ইতিমধ্যেই সে ব্যক্ত করেছে, সেই অপূর্ণ কাজগুলি পূর্ণ করবেন। সেক্ষেত্রে আমরাও তার পাশে থাকবো, এই অঙ্গীকারে প্রতিশ্রুতি দিতে পারি। আজকের দিনটা এমন যে অনেক কথা বলতে হয়, সব কথা তো বলা যাবে না। মান্নান সাহেব সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা বলতে পারবো, সবাই জানি, সবাই বুঝি। উনি পেশাগত ভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্ট, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে তো হিসাব বিজ্ঞানের পারদর্শী। এই সরকার বলেন বা ব্যাংক বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, ছোট বড়, আয়ের সাথে যাদের সম্পর্ক আছে, উৎপাদনের যাদের সাথে সম্পর্ক আছে, তাদেরই কিন্তু অ্যাকাউন্ট থাকতে হয়। তাদের কিন্তু অনেক এক্সপার্ট থাকে ব্যাংকে, তাদের এক্সপার্টরা যে অ্যাকাউন্টটা মেনটেন করেন তার সঠিক কি ব্যাঠিক সেটাই সর্বশেষ দেখেন চার্টার্ড অ্যাকাউন্টে এবং চার্টার্ড অ্যাকাউন্টের ফার্ম। তাহলে হিসাব বিজ্ঞানের শাস্ত্রের যদি তিনি পাণ্ডিত্য অর্জন করে থাকেন, সেই হিসাব বিজ্ঞানটা মানুষের হিসাবটা তিনি যখন সংশোধন করে সঠিক করেন, আমার মনে হয় তিনি সেদিক থেকেই তার জীবনের সকল ক্ষেত্রে তার হিসাবটা সে সেভাবেই করে যাচ্ছেন, যাতে
তার হিসেবে ভুল না হয় সেটা অনেকে সংশোধন না করতে পারে। অর্থাৎ অনেক যোগ বিয়োগ পূরণ ভাগ রাজনৈতিক শাস্ত্রের প্রয়োগের মধ্য দিয়ে যা তৈরি করা হয় তা সঠিক যে ব্যাঠিক তা নির্ণয় করতেন আব্দুল মান্নান সাহেব একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে। ঠিক তিনি তার পেশাগতের বাইরেও যখন এই দায়িত্বে আসছেন ঠিক তেমনি তার সেই হিসাব বিজ্ঞানের মতো সবকিছুতে তিনি হিসাব করে চলতেন, যাতে তার ভুল অন্য কেউ না করতে পারে। মান্নান সাহেবের জেলার নেতৃত্বে, ঢাকা জেলার নেতৃত্বে আগমনটা আকস্মিক, কারণ পার্টির চেয়ারপারসন শত চেষ্টা করলেও কিন্তু মান্নান সাহেবকে সভাপতি দায়িত্বে আনতে পারেন না। যদি পারতেন তাহলে অনেক আগেই আনতেন। আকস্মিক এই কারণে জেলার সভাপতি নাম না বলেও বুঝেন তার অনেক রকমের কথা বলার আছে, অভ্যাস আছে। ব্যাভাস কথা বলার কারণে বা যে কথাগুলি দল ভাবমূর্তি নষ্ট করে এমন কথা বলার কারণে তিনি বহিষ্কৃত হন। আর বহিষ্কৃত হওয়ার কারণেই মান্নান সাহেব তখন জেলার দায়িত্ব পান। মান্নান সাহেব শেষ দিন পর্যন্ত জেলার দায়িত্ব পালন করলেন। তিনি কিন্তু জানতেন না ওনার জেলার সাধারণ সম্পাদক প্রতি সেই জেলা কমিটিতে আর কোন কোন নেতা আছে। সেটা মুখে মুখে রিজভি আহমেদ দপ্তর থাকেন সারাক্ষণ, তিনিও যদি আগামী 7 দিন চেষ্টা করেন ঢাকা জেলার সেই সিএস রেকর্ড বা এসএ রেকর্ড তিনি আবিষ্কার করতে পারবেন না। আরএস রেকর্ড দিতে পারবেন বর্তমান কমিটি। এর আগে কোনো কমিটি ঢাকা জেলায় ছিল কি ছিল না কেউ জানে না, ভাবে আগে যে চলে, এটি বোধ হয় সত্যি কথা। ঢাকা জেলার রাজনীতিতে মান্নান সাহেব বরাবরই উপেক্ষিত, আর তার পাশাপাশি আমি ছিলাম নিষিদ্ধ। সেই কারণেই দুজনের মধ্যে একটা ভাবের আদান প্রদান থাকতো, অনেকটাই গোপন প্রেমের মতো ঢাকা জেলার নেতৃবৃন্দের আড়ালে। সেই কারণেই তার সাথে সক্ষতাটা বা নিজেদের সুখ দুঃখের শেয়ারের অংশীদার মান্নান ভাই আমার সাথে। তার সাথে আরেকটি সম্পর্ক ছিল, সেটা হলো মেয়েরাজের মা আম্মা, তিনি আমাদের অগ্রজ, আমাদের ডিপার্টমেন্টের ছাত্র। ওনার একজন সহকর্মী থেকে মন্ত্রী হওয়ার পর জানতে পারলাম, বললো যে তোমাদের পর্যটন বিজ্ঞান, উনি তো আমাদের ডিপার্টমেন্টের ছাত্র, তুমি চিনো না? আমি চিনি। তখন আমি যে আপনি কি জানবেন, উনি ওনার আমার সাথে এক করে বলতেছিল তিনিও পর্যটনে চাকরি করতেন, জিনার যান। যাই হোক, আমি একদিন বললাম যে আপনাকে তো ভাবি বলি, আপা বলবো না। যখন আপা বলার তখন বলেন নাই, এখন আর বলার দরকার তিনি ভাবি বলেন। তার মানে সম্পর্কটা দুই প্রকারের, একটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের বড় বোন, অপরটা হলো বড় ভাইয়ের স্ত্রী ভাবি। সে কারণেই তো আরো আমাদের যে দূরত্বটা ছিল না বলেই চলে, কোনো রেখা ছিল না বলেই চলে। এবং জেলখানার আমার প্রথম জেলখানা মান্নান ভাইয়ের জেলখানা একসঙ্গে। আমাদেরকে যখন পুলিশ নিয়ে আসলো, মির্জা আব্বাস আমাদেরকে রিসিভ করুন, খুব হাসে আসে। মান্নান ভাই বোধহয় সর্বশেষ আসলো, হাসতে হাসতে বলে ওই সরকার ভুল করে নাই, আমাকে আনছে জেলখানায় তো আপনাদের খাদেন লাগবো, এই জন্য নিয়ে আসছে আপনাদের জন্য সেবা যত্ন করতে পারে। কষ্টটা কাউন্টার যে ছাত্র যে কেন বুঝি, আমাদের বাড়ি থেকে যখন কিছু যেত সেটা একসঙ্গে যেত, কিন্তু মান্নান সাহেবের বাসা থেকে দেখার সময় যে জিনিসগুলি যেত সেগুলোকে 4টা প্যাকেটে যেত। অর্থাৎ আমরা 4 জন ছিলাম, 4 জনের থেকে আলাদা আলাদা। তাহলে ভাবিকে সেবার বলা হতো, অথবা ভাবিও মান্নান ভাইয়ের সাথে চলতে চলতে তার মনোভাবের মধ্যে দিয়ে তার জীবন ব্যবস্থাটা নির্ণয় করেছেন। সেই কারণেই সবকিছুতে পরিচ্ছন্ন হিসাবের বাইরে কোনো কিছু হচ্ছে না, এটি তার জীবনের ভালো একটা বৈশিষ্ট্য। আর আইনের প্রতি তার দক্ষতার কারণ আছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা যারা হন তার আইনের অনেকগুলি কিছু বিষয় জানতে হয়, বিশেষ করে ফিনান্সিয়াল লটা তাদের সম্পূর্ণ মুখস্থ থাকতে হয়। একজন ইনকাম ট্যাক্স উকিল যা জানে, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তার চেয়ে বেশি জানতে হয়, তা নাহলে তিনি সঠিক এবং নির্ভুল অডিট করতে পারেন না। সেই কারণেই তার এই বৈচিত্র্যমুখী জীবনের মধ্যে লেখাপড়ার আগ্রহটা ছিল প্রবল। তিনি ছিলেন সাংস্কৃতিক মনও, এবং যখন পড়তেন
আবার সেটা শুধু মুখস্থের জন্য পড়তেন না, সেই পড়াটাকে বোঝার জন্য চেষ্টা করতেন ভালোভাবে। কারণ বই পড়ে যদি না বুঝি তাহলে কিন্তু বই পড়ার মধ্যে কোনো আনন্দ নাই। সুতরাং যার বাড়িতে এত বই থাকে তার সাথে বুঝতে হবে যে তিনি বই পড়ে আনন্দ পান, অর্থাৎ বইয়ের কথাগুলো তিনি লব্ধ করতে পারেন, বুঝতে পারেন এবং জীবনের বিভিন্ন পথে পথে সেগুলিকে লাগাতে পারেন। যাই হোক, এখন যে কথাটাই আসছে, আজকের যে দিনটি, এই দিনটি ভালো দিন আমরা বলি না কোন রাজনৈতিক দলের জন্য, কোন রাষ্ট্র ব্যবস্থার জন্য। কখনই আজকের যে দিনটি কথা উল্লেখ করলো একটু আগে হবে, এটা কারোর জন্য কাম্য না, কারোর জন্যই কাম্য না। কোন অস্বাভাবিক ঘটনা স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থায় কখনোই গ্রহণযোগ্য না। অত্যন্ত বেশি অর্থাৎ 200 উপরে আসন নিয়ে তখন বিরোধী ক্ষমতাসীন, একটি স্ট্যাবল গভর্নমেন্ট, ক্ষমতাসীন সরকার কখনোই চাবে না সেই সরকারটাকে আনস্টেবল করতে। 21শে আগস্টের ঘটনাটা রাষ্ট্রকে আনস্টেবল করা, উস্কানি দেওয়া, সুশ্রী দেওয়া, অর্থাৎ সরকারকে বিব্রত করা দেশে বিদেশে সকল ক্ষেত্রে। এটার উপর সেপ্টেম্বর মাসে কলকাতার একটি টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আমার একটা নাতিদীর্ঘ বক্তব্য ছিল এবং সেখানে আমি এটার ব্যাখ্যাও করেছি। এবং এই ঘটনাটাকে পৃথিবীর যত রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান বা রাজনীতিবিদ যখন মারা গেছে, যখন দেশের কাছেই সে দৃশ্যমান ছিল না, আন্তর্জাতিক মহলে দৃশ্যমান ছিল। একটি রাজনৈতিক দলের নেতাকে দেশের পরিমাণ দেশ যেভাবে পরিমাপ করে, অন্যান্য দেশও তাকে পরিমাপ করে। এই কারণে জাতীয়তাবাদী নেতাদের সাধারণত বিদেশে কোনো বন্ধু থাকে না। জাতীয়তাবাদী নেতারা সবসময় দেশের মানুষের কাছে প্রিয় থাকে। এই পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক মারা গেছেন তার পিছনে কিন্তু যেই ঘটনা আছে সেই ঘটনাগুলি কিন্তু ইতিহাসের পাতায় আসে নাই, আর মানুষের চোখে আড়ালে রয়ে গেছে। আমরা ঘটনার বাস্তবায়নকারী দৃশ্যমানদের দেখি, তাদেরকে আমরা সাজা দিই। আমরা যদি 15 আগস্টের ঘটনা বলি, 15 আগস্টের দৃশ্যমানদের সাজা প্রাপ্ত হয়েছে, কিন্তু এর পিছনের যে পরিকল্পনা, এই পরিকল্পনা একদিন বা দুদিনের নয়। এই পরিকল্পনার মধ্যে যে বাংলাদেশের রাজনীতি অনেক কিছু জড়িত, সেগুলো কিন্তু কখনো প্রকাশ পায় না। এটা দুর্ভাগ্য আমাদের। সে কারণেই আজকে জিয়াউর রহমানের মৃত্যু আমরা জানি যে কয়েকজন সেনা অফিসার, কিন্তু তাদের পিছনে 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 কোন সারিতে এই আন্তর্জাতিক মহলে কোন স্বার্থে ব্যাঘাত করতে পারে জিয়াউর রহমান, সেটা যখন নির্দিষ্ট হয়েছে তখনই এই ধরনের দুর্ঘটনাটা হয়েছে। কারণ জিয়াউর রহমানের জীবনে তিনি দেশের সীমান্তের বাইরে মধ্যপ্রাচ্যে তার নেতৃত্ব যেখানে স্বীকৃতি লাভ করতেছিল, সেটা অনেকের জন্য ভালো না। এবং পাশাপাশি দক্ষিণ এশিয়ার একটি শক্তি, বৃহত্তর শক্তির সাথে পাল্লা দেওয়ার জন্য, সেটা ইকোনমিক্যাল হতে পারে, সোশ্যাল বা অন্য কিছু হতে পারে, সবকিছু হতে পারে, সার্বভৌমত্ব সাংস্কৃতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, বাণিজ্যিক হতে পারে, সকল ক্ষেত্রে যে একটি অর্গানাইজেশন করার যে তার স্বপ্ন, এটাও কিন্তু তার জীবনের জন্য বড় কারণ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা তো এখন লেখাপড়া করতে হয় না, মান্নান ভাইকে লেখাপড়া করতে হচ্ছে, আপনাদের লেখাপড়া করতে হয় না, কারণ একটা স্লোগান জানলে বিএনপির বড় নেতাও হয়ে যায় এবং কর্মী হিসাবে সকলের দৃষ্টি আকর্ষণ করায়। আরো জোরে হইল না তো জিনিয়ে দেওয়া, এইটুক তো এগিয়ে চলো আছি আমরা, এই এগিয়ে চলা আছি। আর বড় চোরের মধ্যে রাজনৈতিক আদর্শগত কি তথ্য জনগণের কাছে মেসেজ আকারে আপনারা দেন। আপনাদের স্লোগানের মধ্যে তো জনগণের কোনো ভাষা নাই, কেন না? যেদিন কাকুরা যান পাশ করে ফিরে পাই না, সেদিন ম্যাডাম বগুড়াতে রাতে একটা ফলাফল ঘোষণা করলো, পরের দিন বগুড়া থেকে আমরা জয়পুর ঘাট যাই। পিছনে আমরা অনেক গাড়ি ছিল না, 2টি গাড়ির মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি যুবদল সেক্রেটারি সহিত হোন্ডার অনেকের সাথে আমরা সেখান থেকে আওয়াজ তুললাম, বাংলাদেশের পুরা যান খালেদা জিয়া আল্লাহ সালাম। তার মানে কি? একটা মেসেজ জনগণের কাছে। এবং আমাদের কিন্তু দেশের বিরোধী আন্দোলনের মধ্যে
এই স্লোগানের মধ্য দিয়ে জনগণের ভাষাগুলো কিন্তু আমরা ফুটিয়ে তুলছি। আজকে কি আছে সেটা? আমরা নাই। আমরা মনে করি কারণ নাম বলার সময় যদি আগে করে কিছু বিশেষণ লাগাই দেয় তাহলে বোধহয় নেতা বড় হয়ে গেল। না, আমার বিশেষণের উপর, আমার রংপুরের উপর তারা অবস্থান নির্ভর করে না। যার যার দায়িত্ব, যার যার কর্তব্য এবং যার যার দূরদর্শিতার মধ্য দিয়ে ফুটে ওঠে জনগণের কাছে তার চেহারা, জনগণের আরাধ্য নেতা হিসেবে দেখা যায়। আর নেতার নেতৃত্বে আমরা যারা কাজ করি তাদের ভালো কাজের ফসল তিনি পাবেন, তাদের মন্দ কাজের তিরস্কার তাকে ভোগ করতে হবে, ভোগ করতে হবে। মনের অজান্তিক ইচ্ছায় অনিচ্ছা সরকারে থাকতে ভুল ক্রান্তি আমাদের কিছু ছিল, যার খেসারত আজকে জনগণ দিচ্ছে। আজকে খেসারত আমরা দিচ্ছি, খেসারত তারেক রহমান দিচ্ছে, খেসারত খালেদা জিয়া দিচ্ছে। যারা অপকর্ম করছে তারা কিন্তু খেসারত দেয় না, তারা কিন্তু আমাদের আশেপাশে আরো বলিয়ান হওয়ার চেষ্টা করছে। এই কারণে বলছি বিগত রাজনীতির বিভিন্ন অপশক্তি অপকর্ম থেকে বিভিন্ন রাজনীতির বিভিন্ন দলের একতরফা বলছি না, কারণ 21শে আগস্টের ঘটনাটা হাসিনার এই মিডিয়া হাসিনাকে মারার বড় চক্রান্ত এখানে সীমাবদ্ধ ছিল না। যদি থাকে এই চক্রান্ত ছিল সেই দিন জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব কবর দেওয়া। এটা যদি প্রতিষ্ঠিত হতো, এটা যদি জনগণ বিশ্বাস করতে পারতো সেই দিন যে সরকার করেছে অথবা খালেদা জিয়া করেছে বা তারেক রহমান করছে, সেই দিন সরকার থাকার কথা না। যখন একটা পাতা নড়ে নাই, একটা আওয়াজ হয় নাই, বিশ্ব শক্তি বুঝবে যে পিপল হ্যাজ নট অ্যাকসেপ্টেড দিস অকারেন্স, অর্থাৎ রিফ্লেক্টটা জনগণের মাঝে বুঝাই গেছে এইভাবে কর্ম সরকার করতে পারে না, ঠিকানাতান্ত্রিক সরকার করতে পারে না, একটা রেসপন্সিবল গভর্নমেন্ট কোনো মতেই কাজ করতে পারে না। এটাই ভারতীয় টেলিভিশনে তাদেরকে বলে তুলছিলাম। আমাকে বলছিল আপনার মন্তব্য, আমার কোনো মন্তব্য নাই। একটি ক্ষমতাসীন দলের দায়িত্বশীল অবস্থানের থেকে আমি কোনো মন্তব্য করব না। শুধু আমি বলবো আমার দায়িত্ব টু আইডেন্টিফাই দ্য অ্যাকচুয়াল কালপ্রিট। কারণ আমি যদি তাকে আইডেন্টিফাই করতে পারি কে করেছে, তাহলেই জনগণের কাছে প্রশ্ন হবে if it is made in Bangladesh or made in India or made in Pakistan or made in somewhere। অর্থাৎ আমি কথাটা একটু বুঝতে চাইছি যে এইটা বাংলাদেশের ভাবনার থেকে হয় না, এই ভাবনার পরিকল্পনা অন্য কোথাও বাস করে। এবং এটাও ঠিক, এই গ্রেনেড আমরা যারা সম্পৃক্ত আমার মনে হয় কেউ এখানে ভিক্টিম হয়নি, আসামি হয়নি। এখানে আমাদেরও ব্যর্থতা আছে, আর সরকার সেই পারপাসটা ভালো করে আমাদের উপর চাপিয়ে দিতে পারছে। অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতা আসার পরে যদি চিন্তা করতো, চেষ্টা করতো, উনি খুব ভালো করে জানে, আমি জানা যে ঘটনাটা কেন ঘটছিল, কারা ঘটেছিল, এতদিনে ওনার জানার কথা না। কিন্তু এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে বিএনপির উপরে প্রয়োগ করা হয়েছে। কিন্তু প্রকৃত দোষী, প্রকৃত রাগ এখনো বেঁচে আছে, নিরাপদে বেঁচে আছে, ভালো আছে, দেশে আছে, দেশের বাইরেও আছে। সেটা সরকারের গোয়েন্দা সংস্থার অজানা থাকার কোনো কারণ নেই। সেটা দেশি বিদেশি গোয়েন্দারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে এটা তাদের নক্ষত্র করে থাকার কথা। যেটা কি রাজনৈতিক হিসাব বিকাশের ব্যাপার, সেই কারণেই আসল ঘটনা কখনো আলোর মুখ দেখবে না, আপনার আমরা জানবো না। এই যে রং অ্যাপ্লিকেশন পলিটিক্স, মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া, দুর্ঘটনার মধ্য দিয়ে সামগ্রিক রাজনীতিকে দুর্ঘটনা। 21শে আগস্ট এরকম ঘটনা 1/11 মতো কোনো অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এই যে 1/11টা আসে, 1/11 কে ভিক্টিম হয়েছে? বিএনপি হয়েছে, খালেদা জিয়া হয়েছে। বিএনপি 1/11 লাভবান হয়েছে কে? হাসিনা এবং আওয়ামী লীগ। তাহলে ডাউট অফ বেনিফিশিয়ারি যদি বলা হয়, 1/11 মাধ্যমে বেনিফিট পেয়েছে বিএনপির অতি
অতি মুখামুখি প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য রাজনৈতিক আদর্শ যদি লালন না করতে পারেন তাহলে আপনার মধ্যে প্রতিশ্রুতি আসবে না। লক্ষ্য অর্জনের চিন্তাটা যদি আপনি তীব্র না করতে পারেন তাহলে আপনার মনের মধ্যে সাহসও আসবে না। কারণ সাহস কেবলের থেকে সাহস হয় না, সাহস আসে লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা থেকে। সুতরাং এই লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষাটা আপনি নিরঙ্কুশ করতে হবে, এই থেকে আদর্শিক বৃদ্ধি হতে হবে। কারণ মির্জা ফখরুল একটা সুন্দর কথা বলছে এটা আলোচনায় আপনাদের সালাম তালুকদার, যে আমরা এখন দল তৈরি করি, কর্মী তৈরি করি নিজের জন্য, দলের জন্য, নিজের ভালোর জন্য করি, অন্যের ক্ষতির জন্য করি, অন্যকে অপদস্থ করার জন্য করি। অর্থাৎ আমি যা করি আমি নিজের স্বার্থের জন্য, দলের স্বার্থের না। আমরা সবাই যদি সকল কর্মী সংগঠিত করি একসঙ্গে, উদ্দেশ্যটা যদি দল হয় বিরাট শক্তি, আর উদ্দেশ্যটা যদি দল না হয়ে কি হয়, যার হয়, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সংঘাতের কারখানা তৈরি করতেছে। এই কথাটা খেয়াল করবেন। আপনি দল করেন দেশের জন্য, আপনি দল করেন দলের জন্য, আপনি দল করেন খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য। আর মাঝখানে আমার ডাইনে পায়ে তাদের জন্য যদি দল করেন, সেই দল দ্বারা আপনারা কখনো গণতন্ত্র উদ্ধার করতে পারবেন না, শেখ হাসিনার কখনো ঘটাতে পারবেন না। আপনার সকলে বসেন, সকলে বসেন। সবার ব্যবস্থা আছে, প্লাস দোয়া হবে। সকলে বসেন প্লিজ। এখন আজকের আলোচনা সভা মোটামুটি এখানে শেষ। এখন দোয়া হবে, দোয়া করবেন মাওলানা নেসারুল হক। إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا
كما ربياني صغيرا আল্লাহ তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দারুদত মেহেরবান তোমার শাহী দরবারে আলিশানে হাত তুলেছি আল্লাহ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি নবীর উপরে দরুদ ও সালাম পেশ করেছি ইয়া শাকুর সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তমাম পৃথিবীর নিচে যত মুসলমান নরনারী শুয়ে রয়েছেন তাদের সকলের আল্লাহ পরিয়ার হাদিয়া পৌঁছিয়ে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ ঢাকা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আল্লাহ বিএনপি ঢাকা জেলার সাবেক সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেবের স্মরণ সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তার উপরে আলোচনা করেছি আল্লাহ বড় একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে তোমার সান্নিধ্যে চলে গিয়েছেন আল্লাহ মেহেরবানি করে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ রাজনৈতিক জীবনে তিনি যে ভালো কাজগুলো করেছেন দেশের জন্য জাতির জন্য দেশের ভাগ্য উন্নয়নের জন্য তার যে অবদান রয়েছে মেহেরবানি করে তাকে জড়িয়া করে তাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন তার একমাত্র কন্যা সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছে আল্লাহ তার পরিবার পরিজনের সকলের নেক হায়াত দান করে দাও আল্লাহ খাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত দান করে দাও আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র চক্রান্তকে ধূলিসাৎ করে দাও মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়া আল্লাহ শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত রয়েছে আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রিয় নেতাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো বানানি গুলিস্তানে চিরনিদ্রায় শায়িত রয়েছে মেহেরবানি করে তাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ তারেক রহমান বিদেশের মাটিতে চিকিৎসাধীন রয়েছে আল্লাহ তার বিরুদ্ধে আজকে অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে দূরীভূত করে এই বাংলার জমিনে এসে আল্লাহ এই দেশবাসীর সেবা করার তৌফিক দাও রব্বুল আলামিন মেহেরবানি করে এই মজলিসে যারা আমরা হাত তুলেছি আমি জানি না কার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যে পিতামাতার উসিলায় দুনিয়াতে এসেছি যার পরিচয় পরিচিতি লাভ করেছি যার উসিলায় বাড়িওয়ালা হয়েছি ঘরওয়ালা হয়েছি মেহেরবানি করে আমাদের পিতা আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন খাস করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে খালেদ বিন ওলীদের মতো শক্তিশালী বানিয়ে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وحق لا إله إلا الله محمد رسول